বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে ক্লাসে আমরা গ্লিসারিন ও ফেনল প্রস্তুতি এবং শনাক্তকরণ সম্পর্কে আলোচনা করব। এই ক্লাসটি দুটি অংশে বিভক্ত। একটি হলো গ্লিসারিন প্রস্তুতি এবং শনাক্তকরণ, দ্বিতীয় অংশে হবে ফেনল প্রস্তুতি ও শনাক্তকরণ। প্রথমে আমরা গ্লিসারিন প্রস্তুতি নিয়ে আলোচনা করি। তার আগে আমরা একটু ধারণা নিই গ্লিসারিন মূলত কি। গ্লিসারিন হলো মূলত একটি অ্যালকোহলিক শ্রেণীর যৌগ। সাধারণত এর রাসায়নিক নাম বা ইউফেক নাম হচ্ছে 1,2,3 ট্রাইহাইড্রি অ্যালকোহল। যৌগটিকে বলা হয় গ্লিসারিন। এর সংকেতটা হলো এরকম। এটি একটি ট্রাইহাইড্রিক অ্যালকোহল। এর ইউফেক নাম হলো 1,2,3 প্রোপেন ট্রাইঅল। 1,2,3 প্রোপেন ট্রাইঅল। এই যৌগটি সাধারণ অবস্থায় তরল প্রকৃতির হয়। এখন আমরা গ্লিসারিন প্রস্তুতি নিয়ে আলোচনা করি। গ্লিসারিন সাধারণত ব্যাপকভাবে প্রস্তুত করা হয় সাবানায়ন পদ্ধতির মাধ্যমে। এক নম্বর হলো তৈল বা চর্বির সাবানায়ন দ্বারা। তৈল বা চর্বিকে যদি আমরা ক্ষারীয় মাধ্যমে আদ্র বিশ্লেষণ করি, তাহলে তৈল এবং চর্বি আদ্র বিশ্লেষিত হয়ে সাবান এবং গ্লিসারিন উপজাত হিসেবে উৎপন্ন হয়। সাবান পৃথক করার পর যে উপজাতটা থাকে তাকে সাবানের লাই বলা হয়। সেখানে 5 থেকে 7% গ্লিসারিন থাকে। এই গ্লিসারিনকে সাধারণত পরবর্তীতে বিশুদ্ধ করা হয়, সংগ্রহ করা হয়। তাহলে এই ক্ষেত্রে তৈল বা চর্বি হলো উচ্চতর ফ্যাটি অ্যাসিডের ট্রাইগ্লিসারাইড। যেমন আমরা একটি সাধারণ সংকেত হিসেবে এভাবে লিখতে পারি: একে যদি আমি ক্ষারের সাথে উত্তপ্ত করি, ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে উত্তপ্ত করি, তাহলে গ্লিসারল এবং সাবান উৎপন্ন হবে। এই হলো সাবান। এই যৌগটি হলো চর্বির সাধারণ চর্বি, যেমন গ্লিসারল ট্রাইস্টিয়ারেট নামক চর্বির সংকেত। একে আদ্র বিশ্লেষণ করলে গ্লিসারিন এবং সাবান উৎপন্ন হয়। সাধারণত সাবান উৎপন্ন গ্লিসারিন এবং সাবানের মিশ্রণে যদি আমরা অধিক পরিমাণ সোডিয়াম ক্লোরাইড যোগ করি, তাহলে সাবান অবলম্বন হিসাবে বেশি ওঠে। সাবান পৃথক করার পর যে অবশিষ্ট দ্রবণ পাওয়া যায় তাকে সাবানের লাই বলা হয়। এতে 5 থেকে 7% গ্লিসারিন থাকে। 5 থেকে 7। একে অম্লীয় করে পটাশ অ্যালাম যোগ করার পর অদ্রবণীয় অপদ্রব্যগুলো সাধারণত অধক্ষেপ আকারে পৃথক হয়। ছেঁকে অপদ্রব্যগুলোকে পৃথক করার পর নিম্নচাপে পাতন করলে মোটামুটি 40% বিশুদ্ধ গ্লিসারিন পাওয়া যায়। একে আমরা যদি সক্রিয় কয়লা সহ পুনরায় পাতন করি, সক্রিয় কয়লা দ্বারা বর্ণহীন করে পুনরায় নিম্নচাপে পাতন করলে মোটামুটি 99% বিশুদ্ধ গ্লিসারিন পাওয়া যায়। গ্লিসারিন প্রস্তুতির দ্বিতীয় পদ্ধতি হলো ফার্মেন্টেশন।
ফার্মেন্টেশন পদ্ধতিতে গ্লিসারিন প্রস্তুত করা যায়। আমরা যদি সিডার গুড় বা মোলাসেসকে সোডিয়াম সালফেটের উপস্থিতিতে ফার্মেন্টেশন করি, পাতন করি, তত্ত্ব করি, তাহলে গ্লিসারিন উৎপন্ন হয়। C12H22O11 এটি হলো মোলাসেস বা সিডার গুড়ের মধ্যে থাকা সুক্রোজের অংশ। একে যদি আমরা সোডিয়াম সালফেট সহযোগে উত্তপ্ত করি, সোডিয়াম সালফেট সহযোগে পাতন করি, তাহলে গ্লিসারিন এবং অ্যাসিটালডিহাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। আমি আবার বলছি, মোলাসেসে সাধারণত থাকে গ্লুকোজ C6H12O6, গ্লুকোজ একে পাতন করলে সাধারণত গ্লিসারিন প্লাস ইথানল উৎপন্ন হয়, গ্লিসারিন, ইথানল এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এই হলো ফার্মেন্টেশন পদ্ধতি, যেখানে মোলাসেস বা সিডার গুড় থেকে গ্লিসারিন উৎপাদন করা হয়। মোলাসেস বা সিডার গুড় হলো গ্লুকোজ এবং ফ্রুক্টোজের সমানুপাতিক পরিমাণ মিশ্রণ। এরপর কৃত্রিম পদ্ধতিতেও গ্লিসারিন প্রস্তুত করা যায়, সাধারণত প্রোপিন থেকে সংশ্লেষণ পদ্ধতিতেও গ্লিসারিন প্রস্তুত করা যায়। সংশ্লেষণ পদ্ধতিতে সাধারণত প্রোপিন থেকে গ্লিসারিন প্রস্তুত করা হয়। এক্ষেত্রে 550 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রোপিনের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় 3-chloro-1-propene উৎপন্ন হয়। আবারও বলছি, 550 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রোপিনের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় 3-chloro-1-propene উৎপন্ন হয়। 3-chloro-1-propene একে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা আদ্যুত করলে, অর্থাৎ 3-chloro-1-propene কে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড এর জলীয় দ্রবণ দ্বারা আদ্য বিশ্লেষণ করলে এই যৌগটি উৎপন্ন হয়। এটি হলো 3-O-1-in-3-ol, না হলো 1-in-3-ol। এই যৌগটি উৎপন্ন হয়। এই যৌগের সাথে পুনরায় হাইপোক্লোরাস অ্যাসিডের বিক্রিয়ায় হাইপোক্লোরাস অ্যাসিড এর বিক্রিয়ায় 3-chloro-1-2-propane 3-chloro-1-2-diol উৎপন্ন হয়, বা 3-chloro-propane-1-2-diol উৎপন্ন হয়। একে পুনরায় যদি আমরা আদ্য বিশ্লেষণ করি সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা,
যোগ জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে চূড়ান্ত পর্যায়ে গ্লিসারিন উৎপন্ন হয়। মাঝখানে ক্লোরিন পরমাণুটি OH মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে গ্লিসারিন উৎপন্ন হয়। তাহলে সংশ্লেষণ পদ্ধতিতে আমরা প্রোপিন থেকে এইভাবে গ্লিসারিন প্রস্তুত করতে পারি। এছাড়াও জৈব অ্যাসিডের অম্লীয় আর্দ্র বিশ্লেষণের মাধ্যমে গ্লিসারিন প্রস্তুত করা যায়। এবার আমরা আসি গ্লিসারিন শনাক্তকরণ। গ্লিসারিনকে যদি আমরা, এখন আমাদের আলোচনার বিষয় হলো গ্লিসারিন শনাক্তকরণ। গ্লিসারিন শনাক্তকরণ, আমরা যদি গ্লিসারিনকে পটাশিয়াম হাইড্রোজেন সালফেট বা ফসফরাস পেন্টাক্সাইডের সাথে উত্তপ্ত করি, তাহলে উৎকট গন্ধযুক্ত একটি অসম্পৃক্ত অ্যালডিহাইড উৎপন্ন হয়। এই অসম্পৃক্ত অ্যালডিহাইডের উৎকট গন্ধের মাধ্যমে গ্লিসারিনকে আমরা শনাক্ত করতে পারি। গ্লিসারিনকে যদি আমরা পটাশিয়াম হাইড্রোজেন সালফেট বা ফসফরাস পেন্টঅক্সাইডের সাথে উত্তপ্ত করি, তাহলে উৎকট গন্ধযুক্ত যৌগ একটি অসম্পৃক্ত অ্যালডিহাইড উৎপন্ন হয়। এই যৌগটির নাম হলো প্রোটোনালডিহাইড। এই যৌগটির নাম হলো অ্যাক্রোলিন। উৎকট গন্ধযুক্ত অ্যাক্রোলিন উৎপন্ন হয়। অ্যাক্রোলিন, যার রাসায়নিক নাম হলো প্রোটুইনাল। লিখিত নাম। এই যৌগটি উৎকট গন্ধযুক্ত। এই উৎকট গন্ধ থেকে গ্লিসারিনকে আমরা শনাক্ত করতে পারি। এই পর্যায়ে আমরা ফেনল সম্পর্কে আলোচনা করব। ফেনল কি, প্রথমে আমরা আলোচনা করি ফেনল কি। সাধারণত বেনজিনের যে হাইড্রোজেন, বিভিন্ন কার্বনের হাইড্রোজেন পরমাণুগুলোকে যদি আমরা OH মূলক দ্বারা প্রতিস্থাপিত করি, তাহলে যে যৌগসমূহ উৎপন্ন হয় তাকে ফেনল বলে। যেমন বেনজিনের একটি হাইড্রোজেন পরমাণু যদি আমরা একটি হাইড্রোক্সাইড মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, তাহলে এই যৌগটি হলো ফেনল বা কার্বলিক অ্যাসিড। এভাবে দুটি হাইড্রোক্সিন মূলক যুক্ত ফেনলও হতে পারে। এরকম এই ফেনল প্রস্তুতির জন্য আমরা আলোচনা করব কিভাবে ফেনল প্রস্তুত করা যায়। এটি হলো মনোহাইড্রিক ফেনল আর একটি হলো ডাইহাইড্রিক ফেনল। তো আমরা আজকে মনোহাইড্রিক ফেনল বা যেটাকে কার্বলিক অ্যাসিড বলা হয়, কার্বলিক অ্যাসিড প্রস্তুতি নিয়ে আলোচনা করব। ফেনল প্রস্তুতির প্রথম পদ্ধতিটি হলো 1 নম্বর পদ্ধতি, ডাউ পদ্ধতি। ডাউ পদ্ধতিতে ফেনলকে উচ্চ তাপমাত্রা এবং চাপে, অর্থাৎ প্রায় 350 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং 150 থেকে 200 অ্যাটমসফিয়ার চাপে ফেনলকে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে উত্তপ্ত করি, তাহলে সোডিয়াম পিনেট উৎপন্ন হয়। এই সোডিয়াম পিনেটকে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা অম্লীয় করলে ফেনল উৎপন্ন হয়। এক্ষেত্রে বিক্রিয়াটি হলো, প্রথমে আমরা ক্লোরোবেনজিনকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে উত্তপ্ত করব উচ্চ তাপমাত্রা এবং চাপে। এখানে তাপমাত্রা হলো 350 ডিগ্রি সেন্টিগ্রেড, চাপ হলো 150 থেকে 200 অ্যাটমসফিয়ার। এর ফলে
এই যৌগটি উৎপন্ন হবে সোডিয়াম ফিনঅক্সাইড বা ফিনেট। সোডিয়াম ফিনঅক্সাইডকে আমরা পুনরায় সোডিয়াম ফিনঅক্সাইডকে যদি আমরা পুনরায় লঘু হাইড্রোক্লোরিক দ্বারা অম্লীয় করি তাহলে ফেনল এবং সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। তাহলে আমরা দেখতেছি যে ডাউ পদ্ধতিতে দুইটি ধাপে ক্লোরোবেনজিন থেকে ফেনল প্রস্তুত করা যায়। প্রথমে সোডিয়াম ফিনেট উৎপন্ন হয়, পরবর্তীতে সোডিয়াম ফিনেট থেকে ফেনল উৎপন্ন হয়। এটি দুটি ধাপে সম্পন্ন হয়। দ্বিতীয় পদ্ধতি হলো কিউমেন পদ্ধতি। কিউমিন পদ্ধতিতে সাধারণত ফিডল ক্লার্ক বিক্রিয়ার অনুরূপে সম্পন্ন করা হয়। এক্ষেত্রে ফেনলের সাথে প্রোপিনের বিক্রিয়ায় আইসোপ্রোপাইল বেনজিন উৎপন্ন হয়। একে যদি আমরা বাতাসের অক্সিজেন প্রবাহকের উপস্থিতিতে বাতাসের অক্সিজেন দ্বারা জারিত করি তাহলে কিউমিন হাইড্রোপারঅক্সাইড উৎপন্ন হয়। কিউমিন হাইড্রোপারঅক্সাইডকে লঘু সালফিউরিক দ্বারা অম্লীয় করলে ফেনল উৎপন্ন হয়। তাহলে এই পদ্ধতিতে বেনজিন থেকে ফেনল প্রস্তুতির তিনটি ধাপ। প্রথম ধাপ হলো বেনজিনের সাথে প্রোপিনের বিক্রিয়া। এক্ষেত্রে প্রভাবক হিসাবে থাকবে ফসফরিক অ্যাসিড এবং তাপমাত্রা হবে 250 ডিগ্রি সেন্টিগ্রেড 30/SI। 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 30 অ্যাটমসফিয়ার চাপে বেনজিনের সাথে প্রোপিনের বিক্রিয়ায় কিউমিন তথা আইসোপ্রোপাইল বেনজিন বা কিউমিন উৎপন্ন হবে। কিউমিন বা আইসোপ্রোপাইল বেনজিন। প্রথম ধাপটি হলো বেনজিনের সাথে প্রোপিনের বিক্রিয়ায় প্রভাব হিসেবে থাকবে ফসফরিক অ্যাসিড 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 30/SI। তাহলে কিউমিন এটি একটি সংযোজন বিক্রিয়া, কিউমিন উৎপন্ন হয়। দ্বিতীয় ধাপে কিউমিনের সাথে কিউমিনকে আমরা প্রভাবকের উপস্থিতিতে জারিত করলে ম্যাঙ্গানিজ অথবা কোবাল্ট দ্বারা কোবাল্ট প্রভাবকের উপস্থিতিতে বাতাসের অক্সিজেন দ্বারা জারিত করলে কিউমিন হাইড্রোপারঅক্সাইড উৎপন্ন হবে। কিউমিন হাইড্রোপারঅক্সাইড উৎপন্ন হয়। এই যৌগটি উৎপন্ন হয়, কিউমিন হাইড্রোপারঅক্সাইড উৎপন্ন হয়। এই কিউমিন হাইড্রোপারঅক্সাইডকে পরবর্তীতে এই যৌগটিকে আমরা এখন এইভাবে লিখতে পারি, যৌগটির নাম হলো কিউমিন হাইড্রোপারঅক্সাইড। কিউমিন হাইড্রোপারঅক্সাইডকে যদি আমরা লঘু সালফিউরিক অ্যাসিড দ্বারা অম্লীয় করি তাহলে এই যৌগটি আদ্র বিশ্লেষিত হয়ে ফেনল
এবং ফেনল এবং প্রোপানল উৎপন্ন হবে। ফেনল এবং প্রোপানল এটি হলো ফেনল প্রস্তুতির দ্বিতীয় পদ্ধতি বা কিউনিং পদ্ধতি। এই পদ্ধতিতে বেনজিনের সাথে প্রোপিনের বিক্রিয়ায় প্রথমে উৎপন্ন হয় আইসোপ্রোপাইল বেনজিন বা কিউমিন, যেটা আইসোপ্রোপাইল বেনজিন বা কিউমিন দ্বিতীয় ধাপে বাতাসের অক্সিজেন দ্বারা জারিত হয়ে কিউমিন হাইড্রোপারঅক্সাইড উৎপন্ন হয়। কিউমিন হাইড্রোপারঅক্সাইড তৃতীয় ধাপে লঘু সালফিউরিক অ্যাসিড দ্বারা আদ্রক্ষিত হয়ে ফেনল এবং প্রোপানল উৎপন্ন করে। আর সাধারণত শিল্পক্ষেত্রে ফেনল নিষ্কাশন করা হয় আলকাতরা থেকে। এখন আমরা আলকাতরাকে কিভাবে ফেনল নিষ্কাশন করা হয় বা মধ্যম তেল থেকে কিভাবে ফেনল নিষ্কাশন করা হয় সে সম্পর্কে আলোচনা করব। আলকাতরা থেকে ফেনল আলোচনার এই পর্যায়ে আমরা কিভাবে বাণিজ্যিক ভিত্তিতে বা শিল্পক্ষেত্রে আলকাতরা থেকে ফেনল প্রস্তুত করা হয় তা নিয়ে আলোচনা করতেছি। আলকাতরাকে যদি আংশিক পাতন করা হয় বিভিন্ন তাপমাত্রায় বিভিন্ন অংশ পাওয়া যায়। এর মধ্যে 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে 170 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 230 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত যে পাতিত অংশ পাওয়া যায় তাকে বলা হয় মধ্যম তেল। মধ্যম তেল এই মধ্যম তেলে ফেনল থাকায় সেখান থেকে ফেনলকে নিষ্কাশন করা হয়, আহরণ করা হয়। মধ্যম তেলে সাধারণত ফেনল, ন্যাপথালিন, সামান্য পরিমাণ কিসল ইত্যাদি থাকে। এখন ফেনলকে যদি আমরা এই মধ্যম তেলকে যদি আমরা শীতল করি তাহলে ন্যাপথালিন কেলাস আকারে পৃথক হয়ে আসে। অর্থাৎ মধ্যম তেলকে শীতল করলে, বরফ দ্বারা শীতল করলে ন্যাপথালিন কঠিন কেলাস রূপে পৃথক হয়ে আসে। একে ন্যাপথালিন কেলাসকে ছেঁকে পৃথক করার পর প্রাপ্ত যে অংশ পাওয়া যায়, তরল অংশ পাওয়া যায়, তাকে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড সহ উত্তপ্ত করা হয়, আলোড়িত করা হয়। 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ সহ আলোড়িত করা হয়। এতে ফেনল এবং ফেনল জাতীয় পদার্থগুলি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে। এরকম একটি বিক্রিয়া করে, যেমন ফেনল যোগ সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন একটি লবণ তৈরি হয়, সোডিয়াম ফিনক্সাইড বা ফিনিক। এই যৌগটি পানিতে দ্রবণীয়, অর্থাৎ ফেনল এবং ফেনলের সমগোত্রীয় যৌগসমূহ সোডিয়াম ফিনেট লবণ রূপে জলীয় স্তরে পৃথক হয়ে আসে আর অন্যান্য অপদ্রব্যগুলো তৈল স্তরে থেকে যায়। আমরা জলীয় স্তরটাকে তৈল স্তর থেকে আলাদা করার পর, জলীয় স্তরকে পৃথক করে নেওয়ার পর এর ভিতরে আমরা উচ্চ চাপে কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করি। উচ্চ চাপে কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করলে অথবা লঘু সালফিউরিক অ্যাসিড যোগ করলে সোডিয়াম ফিনক্সাইড, এই যৌগটি হলো সোডিয়াম ফিনক্সাইড, এটি কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে পুনরায় ফেনলে পরিণত হয়। পুনরায় বিদ্যুতের ফেনল পরিণত অন্যান্য তাহলে এই ক্ষেত্রে যে বিক্রিয়াটি হয় সেটা হলো সোডিয়াম ফিনেট যোগ কার্বন ডাই অক্সাইড যোগ পানি, সোডিয়াম কার্বনেট। এক্ষেত্রে সোডিয়াম ফিনেট থেকে পুনরায় ফেনল উৎপন্ন হয়। জলীয় স্তর থেকে ফেনলকে পৃথক করে আংশিক পাতন করা হয়। এরপর জলীয় স্তর থেকে ফেনলকে পৃথক করার পর
আংশিক, কারণ এক্ষেত্রে ফেনল সমূহ আর জলীয় স্তরে থাকে না, কারণ এটি কি জৈব যৌগ হয়, পানিতে প্রায় স্বল্প দ্রবণীয় হয়, পানি জলীয় স্তর থেকে ফেনল আলাদা হয়ে যায়। একে আলাদা করার পর আংশিক পাতন করলে মোটামুটি বিশুদ্ধ 180 থেকে 182 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 180 থেকে 182 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মোটামুটি বিশুদ্ধ ফেনল পাওয়া যায়। একে শীতল করে পুনরায় বিশুদ্ধ ফেনল পাওয়া যায়। তাহলে আমরা আবার বলছি যে আলকাতরা থেকে আংশিক পাতন প্রক্রিয়ায় প্রথমে পাওয়া যায় মধ্যম তেল 170 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 230 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে যে পাতিত অংশ পাওয়া যায় তাকে বলা হয় মধ্যম তেল। মধ্যম তেলের মধ্যে ফেনল থাকে ফেনলের সমগোত্রীয় কিছু যৌগ, অন্যান্য উপাদানগুলি থাকে। এই মধ্যম তেল থেকে পরবর্তীতে ফেনল নিষ্কাশন করা হয়। মধ্যম তেলকে যদি আমরা লঘু 10% সোডিয়াম হাইড্রোক্সাইড সহযোগে আলোড়ন করা হয় তাহলে সেখান থেকে উৎপন্ন হয় সোডিয়াম পিনেট। এটি পানিতে দ্রবণীয় আর ফেনলে থাকা অন্যান্য জৈব যৌগগুলো জলীয় স্তরে থাকে, তল স্তরে থাকে। তাহলে আমরা তল স্তর থেকে জলীয় স্তরটাকে পৃথক করে নিব, কারণ এখানে ফেনল এবং ফেনলের সমগোত্রীয় যৌগগুলো থাকবে, সোডিয়াম পিনেট লবণ। এবার এই জলীয় স্তরকে আলাদা করার পর তার মধ্যে দিয়ে যদি আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করি অথবা লঘু সালফার এসিড যোগ করি তাহলে সোডিয়াম পিনেট থেকে পুনরায় ফেনল উৎপন্ন হয়। এবার ফেনল যেহেতু জৈব যৌগ, পানিতে খুব কম দ্রবণীয়, তাই এটা জলীয় স্তর থেকে আলাদা হয়ে যায়। পৃথকীকরণ প্যানেলের সাহায্যে ফেনল স্তরটাকে জলীয় স্তর থেকে আলাদা করার পর আমরা যদি একে আংশিক পাতন করি তাহলে 180 থেকে 182 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মোটামুটি বিশুদ্ধ ফেনল পাওয়া যায়। একে যদি পুনরায় আবার আমরা আংশিক পাতন করি তাহলে বিশুদ্ধ ফেনল পাওয়া যাবে। এই হলো ফেনল প্রস্তুতির 3টি পদ্ধতি। ফেনল প্রস্তুতির আরো অন্যান্য পদ্ধতি আছে, যেমন বেনজিন ডাইজিনাম ক্লোরাইডকে যদি আমরা জলীয় দ্রবণে পানির সাথে মিশিয়ে উত্তপ্ত করি তাহলে সেই ক্ষেত্রেও ফেনল উৎপন্ন হবে। এখন আমরা ফেনল শনাক্তকরণ নিয়ে আলোচনা করতেছি। ফেনল শনাক্তকরণের কয়েকটি পদ্ধতি আছে, তার মধ্যে একটি পদ্ধতি হলো ফেরিক ক্লোরাইড পরীক্ষা। 1 নাম্বার ফেরিক ক্লোরাইড পরীক্ষা। একটি টেস্ট টিউবে ফেনলের জলীয় দ্রবণে যদি আমরা সামান্য পরিমাণ ফেনলের জলীয় দ্রবণ নিয়ে তাতে নিরপেক্ষ ফেরিক ক্লোরাইড দ্রবণ যোগ করি তাহলে ডাইফেরিক হেক্সাফেনেটের বেগুনি বর্ণের পদক্ষেপ উৎপন্ন হয়। এই পরীক্ষার সাহায্যে ফেনলকে শনাক্ত করা যায়। এক্ষেত্রে যে রিঅ্যাকশনটা হয় এরকম, ফেরিক ক্লোরাইড যোগ ফেনল। ডাইফেরিক হেক্সাফেনেট এই যৌগটার বর্ণ আছে, এর নাম হলো ডাইফেরিক হেক্সাফেনেট। এই যৌগটার বর্ণ হলো বেগুনি। এই বেগুনি বর্ণ দ্বারা তাকে শনাক্ত করা যায়। ফেনল শনাক্তকরণের এটি একটি পদ্ধতি নিরপেক্ষ ফেরিক ক্লোরাইড দ্বারা, অর্থাৎ ফেনলের মধ্যে নিরপেক্ষ ফেরিক ক্লোরাইড যোগ করলে ডাইফেরিক হেক্সাফেনেটের বেগুনি বর্ণের পদক্ষেপ উৎপন্ন হয়। এই পরীক্ষার সাহায্যে ফেনলকে শনাক্ত করা যায়। দ্বিতীয় পদ্ধতি হলো ব্রোমিন পানি পরীক্ষা। ফেনল শনাক্তকরণের দ্বিতীয় পদ্ধতি হলো ব্রোমিন পানি পরীক্ষা। ব্রোমিন পানি, ফেনলের মধ্যে যদি আমরা লাল বর্ণের ব্রোমিনের জলীয় দ্রবণ যোগ করি তাহলে 2,6 ট্রাইব্রোমো ফেনল উৎপন্ন হয়, অর্থাৎ ফেনল যোগ
ব্রোমিন, হলো 2 4 6 ট্রাইব্রোমো ফেনল। এক্ষেত্রে ব্রোমিনের লাল বর্ণ দূর হয়ে যায়। এই পরীক্ষার সাহায্যে ফেনলকে শনাক্ত করা যায়। আবারও বলছি, আমরা যদি মানে একটি টেস্ট টিউবে অল্প কিছু ফেনলের দ্রবণ নিয়ে তার মধ্যে ব্রোমিন পানি যোগ করি, তাহলে সাথে সাথে 2,4,6 ট্রাইব্রোমোফেনলের সাদা অধক্ষেপ উৎপন্ন হবে এবং ব্রোমিনের লাল বর্ণ দূর হয়ে যাবে। সাদা অধক্ষেপ। এই পরীক্ষার সাহায্যে ফেনলকে শনাক্ত করা যায়। ফেনল শনাক্তকরণের আরো একটি পদ্ধতি আছে, সেটাকে বলা হয় লিবারম্যান পরীক্ষা। ফেনল শনাক্তকরণের তৃতীয় পদ্ধতিটি হলো লিবারম্যান পরীক্ষা। লিবারম্যান পরীক্ষায় ফেনলের মধ্যে সাধারণত একটি টেস্ট টিউবে গাঢ় সালফিক এবং সামান্য পরিমাণ সোডিয়াম নাইট্রেট নিয়ে তার মধ্যে 2-3 ফোঁটা ফেনল যোগ করলে প্রথমে লাল ও পরে নীল বর্ণ ধারণ করে। এই দ্রবণে পানি যোগ করলে পুনরায় লাল দেখায়। তাতে অতিরিক্ত কস্টিক সোডা যোগ করলে এটি পুনরায় নীল হয়। তো এই লিবারম্যান পরীক্ষা একটি স্টেপ বাই স্টেপ পরীক্ষা। এক্ষেত্রে আমরা সাধারণত একটা টেস্ট টিউবে গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম নাইট্রেটের দ্রবণ নিয়ে তাতে 2-3 ফোঁটা ফেনল যোগ করব। এতে প্রথমে ধারণ করবে লাল বর্ণ, পরে হয়ে যাবে নীল বর্ণ। দ্রবণে পুনরায় পানি যোগ করলে পুনরায় লাল হয়ে যাবে। এতে অতিরিক্ত কস্টিক সোডা যোগ করলে পুনরায় দ্রবণটা নীল হয়ে যাবে। তাহলে আসলে এখানে প্রতিটা স্টেপে কিছু বিক্রিয়া হয়। প্রথম ধাপে ফেনল থেকে উৎপন্ন হয় প্যারানাইট্রোসোফেনল, অর্থাৎ ফেনল সোডিয়াম নাইট্রাইট আর সালফিউরিক অ্যাসিড এর সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে প্যারানাইট্রোসোফেনল। এটা হলো প্যারানাইট্রোসোফেনল। দ্বিতীয় ধাপে যখন পানি যোগ করা হয় তখন পুনরায় প্যারানাইট্রোসোফেনলের সাথে ফেনল বিক্রিয়া করে ইন্ডোফেনল উৎপন্ন করে। যখন পুনরায় পানি যোগ করা হয় তখন প্যারানাইট্রোসোফেনলের সাথে ফেনলের বিক্রিয়ায় পুনরায় ফেনল বিক্রিয়া করে একটি মধ্যবর্তী একটি যৌগ উৎপন্ন করে ইন্ডোফেনল। এই যৌগটির নাম হলো ইন্ডোফেনল। এই যৌগটির বর্ণ হলো লাল। ইন্ডোফেনল উৎপন্ন হয়। এই ইন্ডোফেনলের ভিতরে যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করব তখন তৃতীয় ধাপে লিখে আমরা ইন্ডোফেনল।
লবণ। এরকম একটি যোগ উৎপন্ন হবে, যোগ পানি তৈরি হবে। অর্থাৎ ফেনলের ভিতরে তাহলে সর্বশেষ চূড়ান্ত ধাপে যে যোগটা উৎপন্ন হয় সেটা হলো ইন্ডোফেনল সোডিয়াম লবণ। এই যোগটা পুনরায় নীল বর্ণ করা হয়, ইন্ডোফেনল সোডিয়াম লবণ। তাহলে এই পরীক্ষাটি একটি জটিল পরীক্ষা বা ধাপ বাই ধাপ পরীক্ষা। প্রথম ধাপে ফেনলের ভিতরে যদি আমরা যদি সোডিয়াম নাইট্রেট এবং গাঢ় সালফিউরিকের মধ্যে ফেনল কয়েক ফোঁটা ফেনল যোগ করি, তাহলে নাইট্রেট ফেনল উৎপন্ন হয়। এক্ষেত্রে যৌগটি প্রথমে লাল ও পরে নীল বর্ণ ধারণ করে। পুনরায় একটু যদি আমরা পানি যোগ করি, তাহলে ফেনলের সাথে দ্রবীভূত ফেনলের সাথে পুনরায় বিক্রিয়া করে ইন্ডোফেনল উৎপন্ন করে। এই যৌগটি হলো লাল বর্ণ। কিন্তু যদি আমরা পুনরায় অধিক পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করি, তাহলে বিক্রিয়া করে নীল বর্ণের ইন্ডোফেনল সোডিয়াম লবণ উৎপন্ন করে। এই পরীক্ষাটিকে বলা হয় লিবারম্যান পরীক্ষা। তাহলে প্রিয় শিক্ষার্থী, কিন্তু আজকে পর্যন্ত এই ক্লাসে তোমরা গ্লিসারিন এবং ফেনল প্রস্তুতি এবং তার শনাক্তকরণ বিক্রিয়া সম্পর্কে শিখতে পেরেছ। আশা করি তোমরা ক্লাসটা অনুসরণ করবে। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। লাল দেখেন।